সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, দেশের অর্থনীতির টালমাটাল অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। নতুন সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বর্তমানে সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। আগামী 23 জুন থেকে এই নিয়োগ কার্যকর হবে। এদিকে স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুরে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াইদুল কাদের। জানাবো, রিমালে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে জানিয়ে দিব, হজে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। পবিত্র হজ পালনের জন্য ঢাকা থেকে সৌদি আরবের পথে যাত্রা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দিব, কত বেতন পান নরেন্দ্র মোদী। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রায় 30 জন মন্ত্রী শপথ নেন। ভারতের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবেই নানা সুবিধা প্রাপ্ত হবেন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেশের সরকারের কাছ থেকে মোদী কত টাকা বেতন পান তা জানার আগ্রহের শেষ নেই। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দেশের অর্থনীতির টালমাটাল অবস্থা। রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল অবস্থা। প্রতিদিনই দেশের অর্থনীতি ধ্বংসের কথাই গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। পুঁজি পাচারকারী হুন্ডিওয়ালা বিপুল অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে বছরের পর বছর ফেরত না দিয়ে বিদেশে পাচার করে ইচ্ছাকৃত ঋণখেলাপি হওয়া, ডলারের তুলনায় টাকার মূল্য কমে যা, তীব্র ডলারের সংকট, প্রবাসী আয় কমে যা, রেমিটেন্স কমে যা, অস্বাভাবিক সার্বিক মূল্যস্ফীতি এবং খাদ্যপণ্যের মূল্যস্ফীতি সহ সীমিত এবং নিম্ন আয়ের মানুষদেরকে গভীর সংকটে ফেলেছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, দেশে আওয়ামী ফ্যাসিবাদের কালো ছায়া পরিব্যাপ্ত। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান আওয়ামী কর্তৃত্ববাদী শাসনের অভিঘাতে বিপন্ন প্রায়। আইন আদালত থেকে শুরু করে সর্বত্র আওয়ামী হিংসার আঘাত সুস্পষ্ট। দুঃশাসনের আঘাতে আইনের শাসন মনে হয় আত্মবলি দিয়েছে। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বারবার সকল মামলায় জামিন পাওয়ার পরও জেলগেট থেকে বেরোনোর সময় নতুন মামলা দিয়ে তাকে কারাবন্দী করা হচ্ছে। সবাই মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রোশেই সাইফুল আলম নীরবকে কারাগার থেকে বের হতে দেওয়া হচ্ছে না। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গত 5 জুন উচ্চতর আদালতে রিট পিটিশন করলে আদালত কোনো ওয়ারেন্ট ছাড়া মামলা না দেওয়ার জন্য আদেশ দিল। সকল মামলায় জামিনপ্রাপ্ত সাইফুল আলম নীরবকে আজও মুক্তি দেওয়া হয়নি। তিনি বলেন, গত 4 জুন চতুর্থ দফা ডামি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিরোধী দলহীন এবং ভোটার শূন্য এই নির্বাচনে নিজেরা নিজেদেরকে প্রতিপক্ষ বানিয়ে একদলীয় উপজেলা নির্বাচন উপভোগ করেছে এই সরকার। উপজেলায় লুটপাট আধিপত্য বিস্তারের জন্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদ বাগিয়ে নিতে রক্তের স্রোত বয়ে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন উপজেলায় অবৈধ অর্থ হরিলুটের সুযোগ যাতে হাতছাড়া না হয় সেজন্য আওয়ামী ক্যাডারেরা 2 গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতারত একই দলের 2 প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সহিংস সন্ত্রাসে লিপ্ত হয়েছে, হত্যা করেছে এবং শারীরিকভাবে গুরুতর আহত করেছে। নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন এই উপজেলা নির্বাচনে প্রাণহানি হয়েছে 7 জনের। হাজার হাজার মানুষ তাদের হামলার শিকার হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা এখনও গুরুতর। এ সময় তিনি দাবি করে বলেন, ব্যাংকগুলো লুটপাট আত্মসাৎ করে ঋণখেলাপিরা বিদেশের টাকা পাচার করে দিচ্ছে, কিন্তু সরকার কিছুই করছে না। আমাদের অর্থনৈতিক অবস্থা যেভাবে ধস নামছে তাতে যে কোনো সময় রাষ্ট্রীয় ব্যবস্থা কলাপস করবে।
তখন দেশ থেকে এই অবৈধ সরকার পালিয়ে গেলেও দেশের সাধারণ জনগণ খাদ্য সংকট সহ বিভিন্ন প্রকার বড় বড় দুর্যোগে পতিত হবে, এগুলো সরকারের মাথায় নেই। এ সময় তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং গত ডাকসু নির্বাচনের ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী মুস্তাফিজুর রহমানকে গত 28 মে 2024 তারিখ রাতে রাজধানীর কল্যাণপুর থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গিয়ে কয়েকদিন গুম করে রাখার পর আদালতে সোপর্দ করে। বর্তমানে পল্টন থানায় রিমান্ড নামে তার উপর চালানো হচ্ছে ব্যাপক নির্যাতন। তিনি বলেন, নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। নতুন সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিনের স্থানে দায়িত্বপ্রাপ্ত হবেন। আগামী 23 জুন থেকে এই নিয়োগ কার্যকর করা হবে। মঙ্গলবার 11 জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী 23 জুন অপরাহ্ন থেকে বিএ 2902 লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ওএসপি এসজিপি পিএসসি চিফ অব জেনারেল স্টাফ সিজিএস কে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক উক্ত তারিখ অপরাহ্ন থেকে 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বর্তমান সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদের নিয়োগের মেয়াদ আগামী 23 জুন অপরাহ্নে পূর্ণ হবে বিদায় প্রতিরক্ষা বাহিনী সমূহে প্রধানের নিয়োগ বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা আইন 2018 অনুসারে উক্ত তারিখ অপরাহ্ন থেকে ছুটি পাওনা সাপেক্ষে তার অনুকূলে 1 বছরের অবসর প্রস্তুতিমূলক ছুটি এলপিআর মঞ্জুর এবং উক্ত ছুটি শেষে অবসর সংক্রান্ত আর্থিক এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ তাকে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অবসর প্রদান করা হল। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। ওয়াকারুজ্জামান 20 ডিসেম্বর 1985 সালে 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। তার সুদীর্ঘ 39 বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাবার এরিয়ার কমান্ডার, সেনা সদরের সামরিক সদস্য সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার 11 জুন সকালে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 0584 ফ্লাইটে সকাল 8:30 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকা ছেড়েছেন। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন। উল্লেখ্য, 2019 সালের মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে 3টি ব্লক ধরা পড়ে। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকে নিয়মিত বিরতি দিয়ে তিনি সিঙ্গাপুরে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করান। রিমালে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড় রিমালে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার ঘরবাড়ি নির্মাণ এবং সংস্কার করে দেওয়া হবে। মঙ্গলবার 11 জুন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট, কক্সবাজার এবং ভোলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানার দলিল সহ বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিধ্বস্ত এবং ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার। দেশের মানুষ তাদের উপর আস্থা রাখায় তাদের সেবা করা আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও যেন সবার মৌলিক চাহিদা নিশ্চিত হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি। কোনোভাবেই দেশ এবং দেশের মানুষ পিছিয়ে থাকবে না। তিনি আর বলেন, সবাইকে পানি ও বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হতে হবে। বিদ্যুতে অনেক টাকা ভর্তুকি দিতে হচ্ছে। প্রতিটি জিনিস নিজেদের মনে করে যত্ন নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, কোথাও 1 ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না। যে যেভাবে পারেন উৎপাদন বাড়ান। প্রধানমন্ত্রী আরও বলেন, ভিক্ষুক জাতির মর্যাদা থাকে না। কারো কাছে ভিক্ষা কিংবা হাত পেতে চলতে চাই না, মাথা উঁচু করে চলতে হবে। সেজন্যই দেশকে গড়ে তুলেছি আমরা।
কত টাকা বেতন পান নরেন্দ্র মোদী? টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৩০০ জন মন্ত্রী শপথ নেন। ভারতের মতো অর্থনৈতিক শক্তিশালী একটি দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবেই নানা সুযোগ সুবিধা পান। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেশের সরকারের কাছ থেকে মোদী কত টাকা বেতন পান তা জানার আগ্রহ রয়েছে সবার। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রতি মাসে বেতন পান ১,৬৬,০০০ রুপি। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী আরও যেসব সুবিধা পেয়ে থাকেন সেসব সুবিধার মধ্যে রয়েছে সরকারি বাসভবনের ব্যবস্থা। ভারতের নয়াদিল্লির রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর জন্য একটি বিশাল বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি সফরের জন্য রয়েছে বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান। আকাশপথে যে কোনো যাত্রা করলে বিশেষ এই বিমানে চড়ে ভ্রমণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সবসময় নিয়োজিত থাকে একটি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা বিশেষ নিরাপত্তা বাহিনী। তারা জীবন বাজি রেখে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করে থাকেন। তবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করেন ভারতের প্রেসিডেন্ট। সাংবিধানিকভাবে তিনি দেশের ৩টি সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। এই পদের কারণে ২০১৮ সালে ভারতের প্রেসিডেন্টের মাসিক বেতন ১.৫ লক্ষ রুপি থেকে বাড়িয়ে ৫ লক্ষ রুপিতে উন্নীত করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে প্রেসিডেন্ট আরও যেসব সুবিধা পেয়ে থাকেন সেগুলো হলো বিমান, রেল এবং স্টিমারের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন প্রেসিডেন্ট। ভ্রমণের সময় তিনি একজন ব্যক্তিকে সঙ্গে রাখতে পারবেন যার খরচও রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। এছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো ধরনের চিকিৎসা সেবা পাবেন প্রেসিডেন্ট। বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন প্রেসিডেন্টের স্বামী বা স্ত্রীও। একই সঙ্গে আসবাবপত্র সজ্জিত বিনা ভাড়ার একটি বাসা, 2টি বিনামূল্যে টেলিফোন সংযোগ, এর মধ্যে একটি ইন্টারনেট সংযোগের জন্য একটি মোবাইল ফোন, 5টি ব্যক্তিগত কর্মী সহ গাড়ির রক্ষণাবেক্ষণ খরচও রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে। যদি দায়িত্বপ্রাপ্ত অবস্থায় কোনো প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেন তাহলে তার স্বামী বা স্ত্রীকে অবসরপ্রাপ্ত প্রেসিডেন্ট যে পেনশন পেতেন তার 50% হারে বাকি জীবনের জন্য পারিবারিক পেনশন প্রদান করা হবে।